আর কিছু মামুনি? না না মা। বলেই আতিয়া বেগম পিহুর কপালে চুমু আঁকল। ইলিয়াস চৌধুরী দূর থেকে বলল, বৌমার কপালে একা তুমি চুমু খাও, মেয়েটা তো আমার ভুলে গেছে। ইলিয়াস চৌধুরীর কথা শুনে পিহু কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, বৌমাকে? দূর বোকা মেয়ে, আমি মজা করলাম। সত্যি সিরিয়াস নিচ্ছ নাকি? পিহু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ইলিয়াস চৌধুরীকে। ইলিয়াস চৌধুরীও আগলে নেয় ছোট্ট পিহুকে। ইলিয়াস চৌধুরী ফিসফিস করে বলল, আমার বৌমা ডাকার শখটা পূরণ হলো তাহলে। আবার? না মা। পিহু বিদায় নিয়ে চলে এলো। পিহু তেমন রিয়াক্ট করলো না আজ, কারণ আজ তার খুশির দিন। তার ব্যাগে বিয়ের সকল কাগজ। সাদিয়াস তাকে মুক্ত করে দেবে। তার আবার নাবিলের সাথে একটা জীবন হওয়ার পথ হবে। পিহু বাইরে বেরিয়ে এসে সাদির দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠে বসল। পিহু বসতেই সাদি গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য উকিলের কাছে যাওয়া। ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলছে আপন গতিতে। সাদির ঠোঁটে হাসি চিকচিক করছে নিজের অজান্তেই। সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা, লোমহীন বক্ষ বিদ্যমান। চোখে থাকা কালো সানগ্লাসের ভিতরে থাকা চোখেও হাসি। আজকেও পিহুকে বোকা বানাবে সে, যে কোনোভাবে। সাথী এক পলক তাকালো নিজের হাত ঘড়ির দিকে। আপাতত হসপিটালে যাবে, তার আগে পিহুকে কোচিংয়ের সামনে নামিয়ে দিয়ে আসবে। কারণ উকিলের চেম্বার এখন অফ, লাঞ্চের টাইম। পিহুর ঠোঁটেও হাসি। খুলে রাখা চুলগুলো খোলা জানালার বাতাসে এলোমেলোভাবে উঠছে দিক বেদিক। সামনের ছোট চুলগুলো বারবার চোখের ঘন পাপড়িতে এসে বাড়ি খাচ্ছে। পিহু চুলগুলো একত্র করে কানের পিছনেই গুজে দিল। আজ যেহেতু ভিন্ন রাস্তা দিয়ে সাদির ড্রাইভ করছে, আর রাস্তা বেশ ফাঁকা হওয়ায় পিহুর বেশ ভালোই লাগছে। পিহু ঠোঁটে হাসি রেখে সাদির দিকে তাকায়, তারপরে বলে, একটা কথা বলি। সাদি নিশ্চুপ সামনে তাকিয়ে এক ধ্যানে গাড়ি চালাচ্ছে। মুখের ভাব গভীর। পিহু কোনো প্রত্যুত্তর না পেয়ে বলে উঠল, একটু তাড়াতাড়ি আসবেন নিতে, মামুনির জন্য আচার নিতে হবে মোড়ের ওই দোকান থেকে, তার আগে আবার উকি। চুপ স্টুপিড, এত বক বক করিস কেন? কানের মাথা খেয়ে গেল আমার। হুট করে গাড়ি এক সাইডে ব্রেক কষিয়ে সাদি ধমকের সুরে বলে ওঠে। সাদির ধমকে পিহু কেঁপে উঠল। পিহুকে চুপ করে থাকতে দেখে সাদি গম্ভীর কণ্ঠেই বলে উঠল, আমি 6:30 বা 6টায় আসবো, দাঁড়িয়ে থাকিস। আর এবার মুখ বন্ধ করবি, কোনো কথা বললে এখানেই রেখে চলে যাব। সাদির কথায় পিহুর কপাল কুঁচকে গেল, সাথে রাগও হলো। সে তো কোনো কথাই বলেনি, লোকটি তাকে ইনডাইরেক্টলি বাচাল পদবি দিল। কি সর্বনাশ! এটা পিহু বেঁচে থাকতে মানতে পারবে না যে কেউ তাকে বাচাল বলেছে। হাসে একটু, বক বক করে, তাই তাকে বাচাল বলবে? এটা মোটেই ঠিক না। পিহু সিটের উপরে পা তুলে আসন করে বসল। তারপর সাদির দিকে চোখ ছোট করে বলল, আপনি কি আমায় ইনডিরেক্টলি বাচাল বললেন? সাদি গাড়ি চালানোই মত্ত ছিল। তার যখন খুব আনন্দ অনুভব হয়, হৃদয়ে তখন ওই গুলশান রাস্তায় এসে ড্রাইভ করে সে। মানুক আর না মানুক, নিজের স্ত্রীকে পাশে বসিয়ে ড্রাইভিং করার স্বপ্ন পূরণ হয়েছে সাদির। আর সাদি জানে প্রায় অধিকাংশ পুরুষের ইচ্ছাও তার মতো। সাদি চোখ সামনে রেখেই বলল, আমি কাউকে মিন করে কিছু বলি না। আপনি আমাকে মিন করছেন? আমি কি একবারও বেশি কথা বলেছি নাকি? বেশি বকবক করেছি? আপনি বেশি বোঝেন, বাচাল আপনি। সাদি ফোঁস করে শ্বাস ছাড়ল। চোখ থেকে সানগ্লাস নামিয়ে শার্টে ঝুলিয়ে রাখল গলার কাছে। সিল্কি চুলগুলো দুলছে বাতাসে। সাদি জানে, যদি পাগল বলা হয় সে তো নাড়া দিও না, তাহলে পাগল সবার আগে সে তো নাড়া দেবে। সাদির কি যেন হলো, খুব রাগাতে ইচ্ছা হলো পিহুকে। তাই আর চোখে পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি ঝগড়া পারি না, তাই করলাম না। তবে আমি কাউকে মিন করিনি। যদি কারোর গায়ে গিয়ে লাগে তাহলে আমি তাকেই বলেছি। কথাটি বলেই ঠোঁট টিপে হাসল সাদি। বুঝতে বাকি নেই তার অবুঝ বউ এখন রেগে ফুলবে, হয়তো ফুলছে। সাদি পিহুকে আরেকটু রাগানোর জন্য বলে উঠল, জীবনে বিনা কারণে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কাউকে কাঁদতে না দেখলেও আমাদের বাড়িতে এক ঝগড়ু টেকে দেখেছি, কথায় কথায় ম্যাঁ ম্যাঁ করে কাঁদতে। পিহুর রাগ আকাশে উঠে গেল। লোকটির কথায় কথায় তাকে অপমান করছে। সে কি ঝগড়া করেছে কারো সাথে যে ঝগড়ুটে বলল? তার চেয়ে বড় কথা হলো, তার বাপ মানুষ, তাকে কেন ছাগলের বাচ্চা বলা হলো? পিহু ফুঁসছে।
নাকের ফর্সা নাকের পাটা লাল হয়ে গেছে। সাদি আর চোখে একবার দেখে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই পিহু রেগে সাদির বাম বাহুতে ধাক্কা দিয়ে বলে উঠল। দেখুন সাদু। পিহুর কথাটি বলা মাত্রই গাড়ি ব্রেক কষল। পিহু সরে গেল, হঠাৎ ব্রেক কষায়। সাদি পড়ে যাওয়া থেকে আটকালো হাত দিয়ে। তারপরে পিহুর দিকে এগিয়ে গেল সিটের উপরে পা ভাঁজ করে। পিহুর বুকের পানি শুকিয়ে গেছে এতক্ষণে। গাড়ির জানালায় সাথে লেগে গেল পিহু। সাদি পিহুর দিকে আরেকটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কি দেখবো জান? সাদির কথায় পিহু কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। চোখ খোলা রাখার মতো সাহস তার নেই। বুকের মধ্যে দিরিম দিরিম করে ঢোল পিটাচ্ছে কেউ। পিহুর কপালে ঘাম চিকচিক করছে। সাদির পিহুর ভয়াতর মুখের দিকে এক পলক তাকিয়ে পিহুর সিটের কোণ থেকে পিহুর নিচে পড়ে থাকা ব্যাগ থেকে রোল করা একটা পেপার বের করে ব্যাগ সিটে ছুঁড়ে মারল। তারপর কিছু না বলেই গাড়ি থেকে বেরিয়ে গেল সাদি। এদিকে মতিভ্রমে আটকে থাকা পিহু জল্পনায় দেখেছে সাদি তার দিকে এগিয়ে আসছে। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন। হঠাৎ পিহুর মাথায় কারোর হাতের শক্ত গাঁটটা খাওয়ায় ধ্যান ভাঙল পিহুর। মাথায় হাত বুলাতে বুলাতেই পিছু ঘুরতে চোখ পড়ল জেরিনের দিকে। জেরিন অবাক হয়ে পিহুর দিকে এক পলক তাকিয়ে বলল, তো পিহুরানি, কাকে কি দেখাচ্ছিলি? পিহু স্তব্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। ঘাড় ঘুরিয়ে দেখল সাদি গাড়িতে নেই। এটা তাদের কোচিনের সামনে। স্যার চলে এসেছে আজ একটু আগেই। পিহু নিজের বোকামির জন্য লজ্জা পেল মনে মনে। তবে আর দেরি না করে তারা হুড়ো করে বেরিয়ে গেল গাড়ির দরজা খুলে। তারপর জেরিন আর পিহু চলল কোচিনের ক্লাসরুমে। পিহু বেরিয়ে চলে যেতেই সাদিও হাতে কয়েকটা কস্টেপ নিয়ে গাড়ির ভিতরে আসলো। বেশ কাজে লাগবে তার এই জিনিসটা। কেউ বকবক করলে তার মুখে চিপকে দেবে। ক্ষণিকের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। সাদি গাড়ি স্টার্ট দেওয়ার আগে ব্যাক সিট থেকে কাগজটা নিয়ে একটা সুনিপুণভাবে চুমু আঁকলো। সে জানত হুট করে পিহুর সান্নিধ্যে গেলে পিহু হতভম্ব হয়ে যায়। আর এটার সুযোগ নিল সাদি। তারপরে ডেভিল স্মাইল দিয়ে বিড়বিড় করে বলল, পিহুরানি, আমি কোনো নায়ক না যে তোমার সুখের জন্য তোমাকে ছাড়বো। আমি হলাম ভিলেন। যদি তোমাকে সুখী হতেই হয় তাহলে তোমাকে আমার সাথে থেকেই সুখী হতে হবে। সাদি গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য হসপিটাল। এমার্জেন্সি কিছু রুগী দেখবে। তারপর পিহুকে নিয়ে বাড়ি ফিরবে। সাদি মনে সুখে গলার শার্টে ভাঁজে রাখা সানগ্লাসটা তুলে চোখে দিয়ে ড্রাইভ করতে থাকলো। সন্ধ্যা 6:32। সাদি পিহুকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আবার হসপিটালে চলে গেছে। আজ গেটে দারোয়ান নেই। পিহু বেশ বিরক্ত হলো। তার মন এমনিতেই ভালো না। তার উপরে এই দারোয়ান গেল কই? বড্ড ফাঁকিবাজ এই দারোয়ান। কিছুদিন আগেই রাখা হলো আর আজ ডিউটিতে ফাঁকি। সবাই বাবাইকে বলে বেটার চাকরি খাইয়ে দেব শিওর। বিড়বিড় করতে করতে পিহু এসে পড়ল বাড়ির সদর দরজায়। পিহুর ঘাড়ে স্কুল ব্যাগ। সাদির কাগজে রাম ধমক খেয়েছে। সাদির কাছে রাম ধমক খেয়েছে বিয়ের সেই সব কাগজ হারিয়ে ফেলার জন্য। ওগুলো আবার নতুন করে না তুললে ডিভোর্সও হবে না। তবে পিহু বুঝতে পারছে না হারালোটা কোথায়। একটু লম্বা থাকায় ব্যাগের চেন ফুল না লাগিয়ে বাইরে রেখেছিল কিছু অংশ। কোথাও হয়তো পড়ে গেছে। কিন্তু পিহুর নিজের কাছে নিজের হারিয়ে ফেলার মতন বোকামির জন্য রাগ হলো। পিহুর বাম হাতে আতিয়া বেগমের আনতে বলা কাঙ্ক্ষিত 7 রকমের আচার সাদি বেশি করে কিনে দিয়েছে। যদিও সাদি না দিলে পিহু নিজেই কিনতো, কারণ তারও খেতে খুব ভালো লাগে। পিহু বার কয়েক কলিং বেল বাজালেও ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। ভেসে আসে এক সূক্ষ্ম নিস্তব্ধতা। পিহু দরজায় ধাক্কা দিতেই খুলে যায় দরজা। পিহু বেশ অবাক হয়। বাইরে রাত হয়ে গেছে। সূর্য সেই কখন ডুবেছে। মামুনি আজ সন্ধে বাতি দেয়নি। পিহু বার কয়েক মামুনি বলে ডাক দিল, তবে কোনো সাড়া পেল না পিহু। হঠাৎ কিছু নাড়ার শব্দ হলে ভড়কে যায় পিহু। কিছু একটা পোড়া পোড়া গন্ধ আসছে। পিহু বুঝে যায় সবাই তাকে ভয় দেখানোর প্র্যাক করছে। তাই পিহু মোবাইলের স্ক্রিনের আলোয় সোফার দিকে গেল। তারপরে বাড়ির লাইটের সুইচ বোর্ডে চাপ দিতেই পুরো ডাইনিং রুম আলোকিত হয়ে যায়। যেন প্রাণ ফিরে পেয়েছে এই অন্ধকার ডাইনিং রুম। পিহু হাত নিজের পিঠের ব্যাগটা আর আচারের প্যাকেটটা সোফার উপরে রেখে সোজা হয়ে দাঁড়াতেই পিহুর নাকে কিছু পোড়ার গন্ধ ভেসে আসলো। তবে গন্ধটা আগের চেয়ে বেশি তীব্র এখন। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজ ভেসে এলো বাতাসে, সাথে গোঙানির আওয়াজ। পিহু যেন থমকে গেল এক মুহূর্তের জন্য।
এক মনে ভাবল আমার সাথে মজা করছে। পিহুর ভাবনার মাঝে আবারও ভেসে এলো গোঙানোর শব্দ। পিহু ছুটে গেল আতিয়া বেগমের ঘরে। না, আতিয়া বেগম নেই, তবে রকিং চেয়ারের বসে উল্টো দিকে ফিরে দুলছে ইলিয়াস চৌধুরী। ইলিয়াস চৌধুরীকে দেখে পিহু একটু জোরেই বলে উঠল, বাবাই, এসব কি? আমার সাথে মজা করছো? মামুনি কই? আর বাইরে আজ এত আলো দাওনি কেন? তবে কোনো সারা শব্দ এলো না ইলিয়াস চৌধুরীর থেকে। পিহুর বুকের ভেতরে ধক করে উঠল, আবারও ডাকলো, বাবাই ঘুমাচ্ছ এই ভর সন্ধ্যায়? ও বাবাই। পিহু জোরে একটা ডাক দিল আতিয়া বেগমকে মামুনি বলে। তবে কথা চার দেয়ালে বাড়ি খেয়ে তার কানে এসেই বাড়ি খাচ্ছে। পিহু এক পা করে এগিয়ে গেল ইলিয়াস চৌধুরীর দিকে। ভ্রুযুগল কুচকে গেছে ইতিমধ্যে। ইলিয়াস চৌধুরীর সামনে দাঁড়াতেই পিহু নিজের মুখ চেপে ধরে 2 পা পিছিয়ে গেল। ঠাস করে মেঝেতে পড়ে গেল সে। ইলিয়াস চৌধুরীর কপাল বেয়ে তাজা রক্ত পড়ছে। বুকের বাম পাশে এখনো ছড়ি গেঁথে আছে। রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। পিহু কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়িয়ে ইলিয়াস চৌধুরীর গায়ে হাত দিল। পিহু ভেউ ভেউ করে উঠল, চোখ দিয়ে গড়ে পড়ল নোনা জল। ইলিয়াস চৌধুরীকে নাড়া দিতেই সোজা হয়ে থাকা মাথাটা হেলে পড়ে গেল গলা থেকে। পিহু ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল বাবাই বলে। বেশ ভয় পেয়েছে মেয়েটা। ইলিয়াস চৌধুরীর মাথা সাদা মার্বেলের মেঝেতে পড়ে গিয়ে রক্তে ভেসে গেল। এদিকে গলাহীন লাশটা চেয়ারে বসে আছে। আবার গোগানির আওয়াজ পিহুর কানে ভেসে এলো। পিহু উঠে দাঁড়িয়ে মামুনি বলে ছুট লাগালো উপরে সিঁড়ির দিকে। তখন আবারও এলো শব্দটা। পিহু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে রান্নাঘর থেকে আবারও কিছু পড়ে যাওয়ার শব্দ। পিহু হুতাশে দৌড়ে রান্নাঘরে পৌঁছাতেই দ্বিতীয়বারের মতো পিহু থমকে যায়। আতিয়া বেগম পেটের ভিতরে ধরে মেঝেতে পড়ে আছে। মেঝে দিয়ে তরল রক্তাচ্ছে, সাথে মাথার কাছটাও ভিজে গেছে রক্ত। পিহু দৌড়ে গিয়ে আতিয়া বেগমের মাথা নিজের কোলে তুলে নেয়। তারপর ডাকতে শুরু করে, ও মামুনি, তাকাও না মামুনি। আতিয়া বেগম সাড়া দেয়, তবে পিহু বুঝতে পারে হৃদস্পন্দন চলছে, মাথা কাজ করছে না তার। পিহু আবারও ডাকে, ও মামুনি, তাকাও না। পিহুর কথা শেষ হতে না হতে কেমন মায়াময়ী চোখ নিয়ে জল ভরা দৃষ্টিতে তাকায় পিহুর দিকে আতিয়া বেগম। দাঁতে দাঁত চেপে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার স্বাধীনটারে দেখে রাখিস মা। আর কথা বলে না আতিয়া বেগম। শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনিও ছেড়ে চলে গেলেন। পিহু বুক ভার হয়ে আসে, বুক ফাটা চিৎকার দিয়ে ডেকে ওঠে আতিয়া বেগমকে, তবে তিনি আর ওঠেন না। পিহু কাঁদতে কাঁদতে ঝাঁকায় আতিয়া বেগমকে, তবে তিনি আর সাড়া দেন না। পিহু কাঁদতে কাঁদতে বলে ওঠে, মামুনি, কি হয়েছে তোমার? চুপ করলে কেন? এ মামুনি, দেখো না বাবাইকে কারা কি করেছে। মামুনি, একটু তাকাও না। দেখো, তোমার পিহুর দম বন্ধ হয়ে আসছে। এ মামুনি, আমি আচার এনেছি, খাবে না তুমি? দেখো না তোমার ছেলে কতগুলো কিনে দিয়েছে। আমি ভাগ চাইবো না মামুনি? ওঠো না মামুনি। ও মামুনি, তাকাও না একটু। তুমি তো তোমার পিহুর কান্না দেখতে পারো না, একবার তাকাও না আমার দিকে মামুনি। আমি আর দুষ্টুমি করবো না মামুনি, তুমি যা বলবে আমি তাই করব। মামুনি, একবার আমার সাথে কথা বলো। আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে মামুনি। আতিয়া বেগমের থেকে আর কোনো শব্দ আসে না। পোড়া গন্ধটা বাড়তে থাকে, তবে কোথা থেকে আসছে জানে না পিহু। এখন তার মাথায় কাজ করছে না। খুব কষ্টে উঠে দাঁড়িয়ে টলতে টলতে সোফার কাছে গিয়ে ফোনটা কোনো মতে নিল। তারপরে কাপা হাতে ডায়াল প্যাডে ঢুকে স্বাধীন নাম্বারে ফোন দিল। স্বাধী হসপিটালে নিজের বন্ধুদের সাথে তখন আড্ডাতে ব্যস্ত। পকেটে ফোন বাজতে দেখে ধরতে চাইল না, তবে কি মনে করে বের করে পিহুর নাম্বার দেখেই ভ্রু কুচকাল স্বাধী। এক পলক বন্ধুদের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে পিহু কাঁদতে কাঁদতে বলে উঠল, সাদি, দেখেন না বাবাইকে কারা বুকে ছুঁড়ে ফুটিয়েছে, সাথে মামুনিকেও। মামুনি কথা বলছে না সাদি, আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে ওদের? একটু একটু আসুন না। আর কথা কানে এলো না স্বাধীর। ঠাস করে ফোনটা কান থেকে পড়ে গেল তার। দুনিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। হুঁশ ফিরতেই পাগলের মতো ছুটে বেরিয়ে গেল স্বাধী। সাথে বন্ধুরাও বেরোলো। বলেই পিহু চলে যেতে চাইল, ঠিক তখনই আতিয়া বেগম চিৎকার দিয়ে বলল, খেয়ে নে মা, কয়দিন আগে জ্বর হয়েছে, জ্বর থেকে উঠেছিস, খেয়ে নে, জিদ ধরিস না তো। বললাম না মামুনি, আমি খাবো না। আবার অসুস্থ হয়ে যাবি মা। মামুনি প্লিজ, জোর করো না, পেট ভরে গেছে। আর আমি মাছ খাই না। কাটা বেঁধেছি তো, খেয়ে নে আর কয়েক গাল। তুমি খাও তো। পিহু। পিহুর ঘুম ছুটে যায়।
পুরো 2 ঘন্টা পর সেন্স এসেছে পিহুর। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে হসপিটালের বিছানায়, মাথার কাছে জেরিন বসে। পিহু চোখ মেলে তাকাতে দেখে বাইরে খবর দিয়ে আসে। জেরিনের চোখে পানি। কি বলে সান্ত্বনা দেবে পিহুকে? হঠাৎ এমন একটা সিচুয়েশনে পড়ে পিহুর মস্তিষ্ক শকড হয়ে গেছিল, সেই জন্য জ্ঞান হারিয়েছিল সে। রাত 8:40। পিহু জেরিনের দিকে মুখ ঘুরিয়ে উঠে বসে, প্রশ্ন করে, সাথী কই? আমার মামনি ঠিক আছে তো? আমি মামনির কাছে যাব। পিহু পাগলামি শুরু করে। জেরিনেরও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তারও কান্না আসছে এই মেয়েটার কি হবে ভেবে। প্রথমে বাপ মাকে হারালো, তারপরে আবার বাপ মায়ের সমতুল্য আপন চাচা চাচিকেও হারালো। পিহু পাগলামিতে জেরিনের পিহুকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে উঠল। পিহুর মন সহসা কেঁপে ওঠে। জেরিনকে নিজের থেকে ছাড়িয়ে বলে, কাঁদছিস কেন তুই? মামনি ঠিক আছে তো, কিছু হয়নি তো? এই জেরিনের মুখে বলার কোনো ভাষা আসে না। পিহু বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। জেরিনকে ধাক্কা দিয়ে বলে ওঠে। এই তুই কাঁদছিস কেন? জেরিন এবার ভেউ ভেউ করে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, আন্টি নেই রে, কেউ নিজের ক্ষোভ পুষিয়ে আঙ্কেল আন্টিকে নির্মমভাবে খুন করেছে। আর নেই কথাটা কর্ণ কুহরে পৌঁছাতেই পিহুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মাথাটা আবারও চক্কর দিয়ে ওঠে পিহুর। বুকের ভিতরে কেমন হাহাকার করে উঠল। পিহু এবার থমকে গেল, পুরো নির্জীব পাথরের মতো। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সাদির এক বন্ধু আনাফ। আনাফ এসে জেরিনকে বলল পিহুকে নিয়ে বাইরে যেতে, শেষবারের মতন দেখতে। জেরিনেরও যেন কথাটাই বুকের মধ্যে হাহাকার করে উঠল। খুব ভালোবাসতেন তাকে আতিয়া বেগম, ঠিক মায়ের মতো। জেরিন পিহুকে নিয়ে ধীরে সুস্থে বাইরে এলো। হসপিটালের বাইরে আসতেই রিকশায় উঠে বসলো দুইজনে। রিকশা চলতে শুরু করলো। চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখলো বেশ কিছু ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাচ্ছে। জেরিন ধীর কণ্ঠে বলল, বাড়িতে বোম ফিট করা ছিল, ধারণা করেছে, তাই এই অবস্থা। চৌধুরী বাড়ির বিশাল ফুলবাগানের একপাশে জানাজা হবে, তাই সেখানে রাখা হয়েছে। পরবর্তীতে গোরস্থানে নিয়ে যাওয়া হবে। পিহুকে রিকশা থেকে নামিয়ে সাদা কাফনে জড়ানো লাশ দুটির সামনে নিয়ে যাওয়া হলো। ইলিয়াস চৌধুরীর লাশের মাথার কাছে সাদি দাঁড়িয়ে আছে, পাশে ওর বন্ধুরা। সাদি আজ পিহুর মতো নির্জীব। সাদি শান্ত চোখে তাকিয়ে আছে সাদা কাপড়ে জড়ানো বাবা মায়ের দিকে। সাদির চোখে পানি নেই, অতি কষ্টে পাথর হয়ে গেছে সাদি আজ। বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। জেরিন পিহুকে নিয়ে আতিয়া বেগমের লাশের সামনে দাঁড়াতেই পিহু আর নিজেকে ধরে রাখতে পারল না। বুক ফাটা চিৎকারে আতিয়া বেগমের নিথর শরীরটাকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কেঁদে উঠল। পিহুর কান্না আর্তনাদ সবার হৃদয়ের মণিকোঠায় গিয়ে ঠেকেছে। পিহুর অবস্থা বেহাল। আতিয়া বেগমকে ছাড়বে না সে কোনো মতেই। বুক চিরে বেরিয়ে আসছে কষ্টের দলা। পিহুর দম বন্ধ হয়ে আসছে, শুধু মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেল, তার সব। জানাজার সময় জেরিন পিহুকে জোর করে সরিয়ে এনেছিল। তখন পিহুর সে কি কান্না! পাগলের মতো হাত পা ছুঁড়ে কান্না করছিল পিহু। কখনো কল্পনা করতে পারেনি আজকের দিনটাকে। যতটা সুখময় করতে চেয়েছিল তার থেকে কয়েক হাজার কোটি গুণ দুঃখ দিয়ে দেবে আল্লাহ। জানাজা শেষ হওয়ার পর কিছু সময়ের জন্য সকল আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেওয়া শেষবারের মতো। যদিও শুধুমাত্র মেয়েরাই দেখেছে আতিয়া বেগমকে, আর ইলিয়াস চৌধুরীকে দেখার অবস্থা নেই। কপালে আগুন দিয়ে পুড়িয়ে খুব নিপুণভাবেই খোদাই করে লেখা IFS। সবার দেখার শেষে পিহুকে নিয়ে আসে জেরিন। এবার জেরিনের পাশে সাদিও দাঁড়িয়ে। জেরিন আশেপাশে দেখছে, তবে কোথাও নাবিলকে পায়নি। হয়তো নাবিল জানে না এই খবর। পিহু ওনার কোণ দিয়ে চোখ মুছে আতিয়া বেগমের খাটিয়ার কাছে গিয়ে শান্তভাবে তাকিয়ে থাকে মায়া ভরা মুখটির দিকে। নিজের মাকেই তার তেমন মনে পড়ে না। শেষ দেখাটাও ভালো করে দেখেনি। মা হারানোর কষ্ট আজ বুঝতে পারেনি আতিয়া বেগমের জন্য। তবে আজও পিহু বুঝতে পারছে না জিনিসটা কী। বাবাইকেও খুব দেখতে ইচ্ছে করছে পিহুর, যদিও ভয় আর কষ্টে সেটা বলতে পারল না। ধীরে ধীরে হাত বাড়িয়ে আতিয়া বেগমের মুখ স্পর্শ করল পিহু। তারপরে মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে করুণ কণ্ঠে বলে উঠল, ও মামুনি, মামুনি, একবার আমার সাথে কথা বলবে না মামুনি? একবার তাকাও, একবার একবার তাকাও। আমি আমি কখনো তোমার অবাধ্য মেয়ে হব না মামুনি। আমি ঠিক মতো ভাত খাবো মামুনি, তাও তুমি একবার কথা বলো। একবার এই পিহুর মাথায় হাত বুলিয়ে দাও না মামুনি।
আমার বুকের মধ্যে কেমন ফাঁকা ফাঁকা লাগছে মামুনি। একটু চোখ মেলে দেখো, হাতগুলো কাঁপছে আমার। ও মামুনি, আমার উপর রাগ করে চলে গেলে কেন মামুনি? আমি তোমায় ছাড়া বাঁচবো কি করে? আমার তো আর কেউ রইলো না মামুনি, উঠো না। সাদি এগিয়ে এসে দাঁড়ায় পিহুর পাশে। রাগ গম্ভীর ছেলেটার চোখগুলো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, চুলগুলোও এলোমেলো। যদিও পরনে সাদা পাঞ্জাবি, পাজামা আর টুপি, সাদির ইমোশন আজ সব স্তব্ধ, সব পাথর হয়ে গেছে। চোখগুলো কেমন স্বার্থপর, একটুও নোনা অশ্রু আসছে না। লোকজন গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। ঠিক তখনই পিহুর কান্নার মাত্রা বেড়ে যায়। আতিয়া বেগমকে ঝাপটে ধরে যেন কোনো মতেই সাথে পিহুর এক হাত টান দিয়ে টেনে তোলে। মানুষজন ইলিয়াস চৌধুরীকে নিয়ে হাঁটা শুরু করে। সাদির টানে পিহু সাদির বুকে এসে ধাক্কা খায়। এক পলক সাদির দিকে তাকিয়ে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও এক হাত দিয়ে জড়িয়ে নেয় নিজের বক্ষে পিহুকে। পিহু হাউ মাউ করে কেঁদে উঠে বলতে শুরু করে,